বড় কথা হলো দেখেন তোফায়েল ভাইকে ব্যক্তিগত চিন্তা ছাত্র জীবন থেকে তার সাথে আমার সম্পর্ক ছিল। আমি তো ধানমন্ডি বাসায় গেছি, গেছি মৃত্যুর অসুস্থ হয়ে গেল। শেষের দিকে তার সাথে আমার বাসা সাক্ষাৎ হলো। আমাকে খুব পছন্দ করতো এবং আমাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে দাওয়াত দিলে সে আসতো। এরকম সম্পর্কটা ছিল আমার। এখন প্রশ্ন হলো ব্যক্তিগত জীবনে তার ব্যবহারটা খুব ভালো। পরোপকারী ছিল সে। হুম, এখন রাজনীতি তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের তোফায়েল আহমেদ আর ব্যক্তিগত তোফায়েল আহমেদ ২ টা ভিন্ন জিনিস। যখন সে এই যে বললেন ২০০৮ সালের দিকে ক্যাটের গভর্নমেন্ট যখন আসলো, তখন স্লোগান আসলো একটা আওয়ামী লীগের সংস্কার, -2 থিওরি। এই 2 হুম, থিওরিতে কারা, কারা ছিল? অনেকগুলো বক্তব্য ছিল কিন্তু এখানে। এবং আমার জানা মতে সে সময় একটা থিংক ট্যাঙ্ক কাজ করতে গেছে। সেই থিংক ট্যাঙ্কটা ছিল প্রফেসর আতাউর রহমানের আমার ডাইরেক্ট টিচার। ওখানে জিল্লুরও ছিল। এই যে ৩য় মাত্র জিল্লুর ও জড়িত ছিল এর সাথে। ওখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন যার মিটিং আমি দেখেছি। আমি জড়িত ছিলাম না। আমি ওই থিংক ট্যাঙ্কের ওখান থেকে আমি অনুষ্ঠানে যেতাম। আমি ছিলাম ওটার এক্সিকিউটিভ ডাইরেক্টর। খেয়াল করবেন। রিসার্চ ইনস্টিটিউট। ওখানে আমি হুম, দেখলাম এক সময় যে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর লোকজন আনাগোনা হচ্ছে সেখানে। এবং আমি অনেকের নাম জানলাম যে কারা, কারা এখন এই সংস্কারে হাত দিছে। আওয়ামী লীগের একটা অংশ এখানে ছিল। বড়, বড় নেতারা ছিল হুম, কিন্তু। এবং তাদের একটা বক্তব্য ছিল তারা কিন্তু হাসিনাকে চাচ্ছিল। ওপেনলি বলে হুম, চাচ্ছিল না। এখন উপায়টা কি? উপায়টা কি? এখন মঈন তো ছিল ওখানে। আর মঈন তো সবকিছু খোলা করতেছে না। সে এক কথা বলে, এক কথা বলে না। আমি কিন্তু অনেকগুলো জিনিস তখন দেখার সুযোগ হয়েছিল আমার ওই জায়গাটা থেকে। তখন আমি দেখলাম যে আওয়ামী লীগের যারা এখানে দৌড়াদৌড়ি করতেছে বেশ আনন্দদায়ক ব্যাপার। তাদের উদ্দেশ্য একটাই যে শেখ হাসিনাকে মাইনাস করা যায় কিভাবে। হুম, বড়, বড় নেতা নাম বলা যাবে না। এখন দেখেন তুফাইল ভাইরে কিন্তু কখনো পিকচার দেখিনি। পিকচারে হুম, শ্বাস নেই কিন্তু। এখন এই যে অদৃশ্য যে খেলাটা শেখ হাসিনা সবই জানতেন। উনি যখন বেরিয়ে আসলেন, নির্বাচনটা হয়ে গেল। উনি কিন্তু তখন এই সংস্কারপন্থীদেরকে একটা ব্র্যাকেট করে ফেলেন। পাশাপাশি তিনি বললেন ৭৫ এর পট পরিবর্তনের পরে রুবায়েল সাহেব সময় বুঝে ভূমিকা নিতে পারেনি। উনি বললেন, কিন্তু আমরা যতটুকু জানি ৭৫ পট পরিবর্তনের পরে ৩৩ মাস তিনি জেলে ছিলেন। খেয়াল করবেন কিন্তু। যেহেতু হুম, শেখ হাসিনার জেদ ছিল তার উপরে, ওই জেদটাকে সে কি করলেন? ওটা কাজে লাগালেন সে। এবং একটা পর্যায়ে আবার তারা মন্ত্রী করলেন। এরপরে এত উপদেষ্টা পরিষদ প্রেসিডেন্ট সরাই দিলেন। উপদেষ্টা পরিষদ নিয়ে আসলেন। এটা ভারতের কংগ্রেস ইতিহাস যদি দেখেন অনেক মিল থাকবে কিন্তু। যারা, যারা ইন্দিরা গান্ধীর সাথে ছিল অনেকেই কিন্তু মাইনাস প্লাস হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কোণঠাসা হয়ে গেল। একটা সময় কি হলো উপদেষ্টা হয়ে গেলেন। এমন কিছু হয়ে গেল যে জীবনের শেষ দিকে আমি তাকে বাসায় গেলাম একদিন। আমি দেখলাম আমি যাওয়ার পরে সে আমার কেমন আছো দিছেন দেখ নাস্তা-টাস্তা আসলো, খেলাম। তখন আমি বললাম যে, "কেমন লাগতেছে?" বলে, "সবই ঠিক আছে কিন্তু আমি তো রাজনীতিবিদ। আমি তো হুম, এভাবে বসে থাকতে পারি না।" কারণ শেখ হাসিনা তো আমাকে কোন কাছে ডাকছে না, আওয়ামী লীগও ডাকে না আমাকে। দেখবেন হাসিনাও ডাকতেছে না, আওয়ামী লীগ ডাকতেছে। অর্থাৎ তোফায়েল আহমেদ জীবনের শেষ বয়সে সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে, হুম, শেখ হাসিনার কাছ থেকে। এত বড় শাস্তি একটা জাতি দেয়নি কিন্তু। আপনারা লক্ষ্য রাখেন, সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন তিনি আওয়ামী লীগের কাছ থেকে। তাকে যখন অবজ্ঞা করা শুরু করল, তোফায়েল আহমেদ তো লোক, চিন্তা করেন তো বঙ্গবন্ধু উপাধিটা সে দিছে। ওই সময় ডাকসুর ভিপি সে ছিল ৬৯ সালে এবং তার অবদানটা কি দেয়? এই লোকটা যখন একেবারে কোণঠাসা হয়ে যায় এবং তার কর্মীরা যখন নেতা হয়, আমাকে দুঃখ করে বললেন যে, "ওবায়দুল কাদের পার্টির মহাসচিব দেখো।" কারণ ওবায়দুল কাদের ছিল ওই সময় যখন ফিরে আসলেন শেখ হাসিনা, রাজ্জাক ভাই আর তুফাইল ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল একটা। তো রাজ্জাক ভাইয়ের সাথে ছিল চুন্নু টুন্নু এরা ছিল, ওবায়দুল কাদের ছিল ইয়ের সাথে, তুফাইল ভাইয়ের সাথে। আমি দেখলাম তখন সে বলল, "দেখো তুফাইল তো মহাসচিব হয়েছে।" আমি এখন কি করে সাধারণ বলার কিছু নাই। এখন প্রশ্ন হলো তিনি দেখলেন তার হাতে যারা রাজনীতি শিখছে তারা এখন নেতা। সব নেতা। কিন্তু পতাকা উড়াচ্ছে তারা। সুবিধাভোগী হুম, তারা। সে ওই গুলশানের বাসায় চুপচাপ বসে রয়েছে। ওখানে বসে সে দেখে যাচ্ছে তার জন্য সে কাজ করতেছে। এবং দেখলাম একটা লোক তদবির নিয়ে আসলো। আমি জিনিসটা বলে দেই আপনাকে। তদবির হলো যে একটা প্রাইমারি স্কুলে চাকরি হয়েছিল কার? ওই ব্যাপারে। তখন হুম, সে দেখেন ফোনটা করে। সে দেরি করে নাই। এলাকার লোক ধমকা দেয়। ফোন করে বলল, "আমি তোবায়েল আহমেদ সাবেক বাণিজ্য সচিব কথা বলছি।" খেয়াল করেন? তা আমি তাকে ফোনটা ছাড়ার পরে বললাম, "আপনার পরিচয় কি সাবেক বাণিজ্য সচিব?" বলল, "তুমি তো জানো না কি হইছে এখন? ওই সচিব মন্ত্রী পরিচয় না দিলে কোন কাজ হয় না।" দেখবেন একজন নেতা ফিল করতেছেন পতাকাটা ছিল বলে একটা পরিচয় আসছে আমার। পতাকা নাই আমি নাই। কে বলতেছে? তুফাইল আহমেদ।
এই যে তোফায়েল ভাইয়ের যে উত্থানটা দেখেন, উত্থানটা এবং তার পতনটা, ২ টা জিনিসই কিন্তু আমরা বেসামাল দেখলাম। এবং আমি তার শেষ দিকে আমার কাছে খুব খারাপ লাগতো। আমি যখন হুম, কবরস্থান আমার আব্বা-আম্মা কবরস্থান যখনই যেতাম, আমি তার ওখানে যেতাম। ২ মিনিট ৫ মিনিট বসতাম, কথা বলতে চলে আসতাম। একদিন হঠাৎ করে সে আমাকে বলল, "সিনা বলো তো দেশে কি হচ্ছে?" আমি বললাম, "তোফায়েল ভাই, দেশে যেটা হচ্ছে সেটা আপনি পছন্দ করবেন, আমি পছন্দ করব না। কথা একটাই শেষ।" তখন আমাকে বলল যে, "কি করতে পারি কও? করার তো কিছু নাই।" খুব বিমর্ষ দেখলাম তাকে। তখন ভাবি আসলো, উপর থেকে নিচে নেমে আসলো। জিজ্ঞেস করলাম, "আপনি কেমন আছো?" না, আছি, ভালো আছি। কারণ তা ওই তোমার তার তার ফ্যামিলির সাথে আবার আমাদের ফ্যামিলির যোগাযোগ ছিল। আনিসুর রহমান সিনহার সাথে। তখন সে বাণিজ্য মন্ত্রী ছিল, তখন সে গার্মেন্টস এর সভাপতি। খুব ভালো সম্পর্ক ছিল। হুম, হুম, তো আমার সাথে চাপাও ছিল যে গেলাম, বসে কথা বলছিলাম। এই যে তোফায়েল আহমেদ দেখেন, আমি এখনো বলছি কিন্তু তোফায়েল ভাইয়ের কাছে যখন কোন কাজ নিয়ে গেছে, প্রবলেম নিয়ে গেছে, সে চেষ্টা করছে হোক বা না হোক সে বলার জন্য। এই যে তার ওপেননেস টা, হাবিব ভাই তো বলবেন, স্বীকার হুম, করবেন। এই তার ওপেননেস টা, এটা কিন্তু ইদানিং রাজনীতিতে পাওয়া যায় না। এখন মানুষ তো সুবিধাবাদী হয়ে গেছে। কিন্তু জীবনের সবচেয়ে বড় কষ্ট, বড় ইজ্জত মানহানি যেটা হইছে, তাই হলো আওয়ামী লীগের হইছে। এবং সেখানে এটা করছে কিন্তু। ওই যে চিন্তা করতে গেলে তার মৃত্যুর কথা আসেন। একটা ভাষণ দেখতেছি বারবার যেটা হাবিব ভাই বললেন, জিয়াউর রহমান সম্পর্কে আসতেছে। শুনেন, হুম, এটা যে বলতেছে না, সে কিন্তু আওয়ামী লীগের তোফায়েল আহমেদ। খেয়াল করবেন। আওয়ামী লীগের তোফায়েল আহমেদ যখন কথা বলবে, আওয়ামী লীগের কথা বলতে হবে। আওয়ামী লীগের হাবিব ভাই যখন কথা বলবে, হাবিব ভাই বলতে হবে। হাবিব ভাই যখন ব্যক্তি হাবিব তো অন্য কথা কিন্তু। দলের বাইরে যাওয়া যাবে না। মোটর একটাই কিন্তু। জিয়াউর রহমানকে কিন্তু অনেক কথা বলা হয়েছে। খালেদা জিয়াকে বলা হয়েছে, তোফায়েল ভাই বলছে কিন্তু। কেন বলছে? ওই যে দলীয় চিন্তা ভাবনা করছে। পার্টি নেত্রী কি মনে করে? কি বলবেন? এই নেত্রী কে? সে তো তোফায়েল ভাইয়ের কাছে কিছু না। বুঝেন? কিন্তু নেতা হয়ে গেল তো সে। তাকে আনার ক্ষেত্রে তার অবদান ছিল কিন্তু। কিন্তু এই যে হুম। দলের ভিতরে যখন স্বৈরাচার দেখা দেয়, এরকমই কিন্তু হয়। এখন তার মৃত্যুর কথা আসে। স্লোগান হল, আচ্ছা তার মৃত্যু যখন হবে, স্লোগান তো জয় বাংলাই হবে। জিয়াউর রহমান যখন মারা গেছে, সেটা তো বিএনপির স্লোগানই হবে। প্রশ্ন হলো আমাদের দলটা নিষিদ্ধ। সাবের দলটা চৌধুরী নিষিদ্ধ এমপি ছিল। বলছি, দলটা নিষিদ্ধ এবং সাবের চৌধুরী কারিগর পূজা গেলেন। সে লতিফ সিদ্দিকী সেখানে ছিল। চলে গেলেন। হুম, দলটা নিষিদ্ধ বলে বলা হচ্ছে এটা বলল না। তা আমি এখন প্রশ্ন করি হাবিব ভাইকে। স্পেসিফিক ২ জনকে সারোয়ারকে। জয় বাংলাকে আওয়ামী লীগের স্লোগান না বাংলাদেশের স্লোগান? কেন আমরা জয় বাংলাকে আওয়ামী লীগের পকেটে ঢুকাই দিলাম? বঙ্গবন্ধু কি আওয়ামী লীগের সম্পত্তি না বাংলাদেশের সম্পত্তি? জিয়াউর রহমান কি বাংলাদেশ সম্পত্তি, আওয়ামী লীগের সম্পত্তি? এই ২ নেতাকে কিন্তু আমরা বিভক্ত করেছি। উই আর রেসপন্সিবল ফর অল দিস থিংস। বিভক্ত করে কি করেছি? আমরা খুব হীন কাজ করেছি। দলীয় স্বার্থে, এটা কিন্তু দলীয় স্বার্থে করেছি। কিন্তু বিবেকের সাথে এটা হয় না কিন্তু। বঙ্গবন্ধু জাতীয় সম্পদ, জিয়াও জাতীয় সম্পদ। তোফায়েল ভাই ভুল করেছে। গৌরব উজ্জ্বল অতীত আছে তার। কিছু ভুল সে করছে। এই ভুলটা কেন করছে? শুনে নেন, হাসিনা খুব মনোযোগ দিয়ে। পৃথিবীর ইতিহাস বলে, জরাস্তু বিখ্যাত দার্শনিক বলেছিলেন, তুমি যখন কোনো কিছুর শীর্ষে অবস্থান করছো, তখনই তুমি তোমার মৃত্যু কামনা করো। আজ থেকে ৬,০০০ বছর আগে বলছি। হুম, কারণটা কি জানেন? যখন একটা লোক তার শিখরে চলে যায়, তখন চাওয়া পাওয়ার কিছু না। এরপরে যদি সে ওইখানে অবস্থান করতে থাকে, ভুল সে করবে। শিখর থেকে ভুল করা যায় না। যে কারণে বীর শ্রেষ্ঠ তাকে দেওয়া হয় যে মারা যায়। কোন ব্যক্তি বীর শ্রেষ্ঠ জীবন যদি পেত, তাইলে যদি বীর শ্রেষ্ঠ বীরের কাজ করত, তাহলে ওইটা সে ব্যাচ দিত। যে সমস্ত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, আমি বলে দেই আপনাকে, এখন জীবিত যারা আছেন, কাদের সিদ্দিকী আছেন, আসম আব্দুর রব আছেন, আমি সবাইকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি। এখন তারা যখন ছিলেন হিরো, হিরো এখন যদি বলেন আসম আব্দুর রব হিরো, অবশ্যই হিরো। কিন্তু যখন তিনি জাসদ করলেন, গণবাহিনী করলেন, আর হিরো নাই। তার অতীত কাজের সাথে কিন্তু বর্তমান কাজ, এটাও তার প্রতিবাদ। সে প্রতিবাদ করছে কিন্তু প্রশাসনের বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে। কিন্তু প্রতিবাদ করতে যে কি হইছে? গণবাহিনী করে ফেলেছে। আবার কি করল সে? ওই যে ৮৬ থেকে ৮৮ সেটা নির্বাচন বিশ্বাস আগে করি। হুম, বিলামিত্র করে ফেলালো। এই যে দেখেন, এই আসম আব্দুর রব কিন্তু শিখরে ছিল। কর্মকাণ্ডের কারণে আবার নিচে নেমে গেল। এখন যদি রব ভাই মারা যায়, আল্লাহ না করুন, আমার পরে মারা যাক সে চাই। রব ভাই যদি মারা যায়, জাতির ইতিহাসটা কি হবে? গণবাহিনী চলে আসবে। এরশাদ চলে আসবে কিন্তু। এখন সে কি করবে? আমি সেইজন্যই বলছি, ভালো কাজ যখন শীর্ষে চলে যাবেন, পদ্মশ্রী হয়ে যাবেন, ভারতরত্ন হয়ে যাবেন, বাংলাদেশ শ্রেষ্ঠ পদক পেয়ে যাবেন, আপনার সাথে, সাথে কিন্তু আপনাকে স্কুইজ করে ফেলাবেন। যখন স্বাধীনতা পদক পেয়ে গেলেন, সাবধান, এমন কোন কাজ করবেন না। হয়, আপনি কি ২১শে পদক পাইছেন, সাবধান। কিন্তু আমাদের এখানে পদকটা পেলে কি হয়? পদকটা পাইলে সে আরো অন্যায় বেশি করে কিন্তু। এইজন্যই বলছিলাম, নোবেল পুরস্কার দেয় কাকে? জীবিত লোকদেরকে।
কিসিঞ্জারকে দেওয়া হলো, যাকে দেওয়া হয়েছে, কিসিঞ্জার পাইলো, তারপরে সে আগাম করে নাই। ওই পুরস্কার তো শান্তি, আগাম জি, করে নাই। এই শান্তি যে আজকে শান্তি ডক্টর ইউনূস কথাবার্তা হচ্ছে, হুম, ইউনূস নিয়ে কথাবার্তা হচ্ছে, উনি তো নোবেল পুরস্কার বিজয়ী। উনি কি ভুল করেন নাই? এইজন্য বলা হয়, হাইয়েস্ট কাজ যখন করবেন, তখন কিন্তু নিচে নামা যাবে না। এখানে নামতে গেলেই সমালোচনা হবে। তা আমি মনে করি হাজারো সমালোচনা আলোচনার ভিতর দিয়েও তার ত্রুটি ছিল, শুধু মানুষ। রাজনীতি ভুল ছিল। কারণ সেও তো দলের ভিতরে, সে তো সভাপতি ছিল না। হয়তো দলের নেত্রী খুশি করার জন্য কম্পিটিশন ছিল। ইন্টার পলিটিক্স ছিল, এখানে গ্রুপ পলিটিক্স ছিল। অনেক কিছু বলছে। কিন্তু শেষ কথা হলো একটাই, আমি এখন আবার বলব, সে মারা গেছে। এখন তাকে নিয়ে হুম, আমরা এখন কোন কথা বলব না। যেই কথাগুলো তার অবদানকে জিরো করে দিবে। জি, একটা কম্পিটিশন হচ্ছে কিন্তু ফেসবুক ওয়ার্ল্ড। এই কম্পিটিশনটা দেন। আপনাকে মরতে হবে। আপনার জীবনে কিন্তু সব কাজ ভালো করে নেন। বিশেষ করে আমি বলি টক শোতে বলাতে, আমি ডক্টর তাজ হাসমির কিছু কমেন্টস পড়তেছি। উনি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন স্বাধীনতা। উনি বাকশালে জয়েন করছেন। করছিলেন। যেকোনো করছিলেন তো। উনি অনেক কথা লিখতেছেন তার বিভাগের সম্পর্কে। আমি তাকে বলব লিখেন না। আপনি তো মারা যাবেন। আপনার তো অনেক কথাবার্তা আছে। মৃত্যুর পরে কাউকে নিয়ে আচ্ছা করেন না। তবে জাতীয় ঠিকা নিয়ে আলোচনা করা যায়। যেগুলি তার ভালো গুণ ছিল, ওগুলো আলোচনা করেন। জাতি জানতে দেন মানুষকে, জি। তুফাইল আহমেদ অনেক কে? সময় তো এরকম তুফাইল আহমেদ হয়ে এই ওঠে। হুম, তার হবে না। আমি আরো বলি শুনেন, আজকে বলতে দেন কথাগুলি। শাহজাহান সিরাজ মারা গেল। উপযুক্তই পাইছিল? ইশতেহার পাঠক ছিল কিন্তু। সেই স্তরের সম্মান সে পায়নি। নূর আলম সিদ্দিকী মোটামুটি ভালো ছিল। কিন্তু মাখন ভাই যেহেতু যুদ্ধের পরে আজিজ খানের সাথে ছিল, আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে। ভালো না কিন্তু এটা। এবং সেখানে তার মোটামুটি সে জড়িত ছিল। তার অতীত তো নাই। অতীতটা হুম, যখন হবে চাইল্ড খলিফা, যখন যুদ্ধের পরে এই খলিফাত্ব নষ্ট হয়ে গেল তার। কাদের সিদ্দিকী এত বড় বীর, এখন কি তাই আছে সে? এই তার ইমেজটা কি সেভাবে আছে? নাই। আমি এইজন্য বলছি, আপনারা যারা জাতিকে সৃষ্টি করেছেন, আপনি এমন কোন কাজ করেন না, আপনার সৃষ্টিতত্ত্বে হাত পড়ে। তুফাইল ভাইকে নিয়ে এটাই বলব, তিনি ভালো কাজ করেছেন, মন্দ কাজ করেছেন, ২ টাই কাজ করেছেন। তবে জেল খেটেছেন, সবই করেছেন। তার অবদানের চাপটা বেশি। কার কাছে? ব্যক্তি জীবনে করছেন, সামাজিক জীবনে করছেন, রাষ্ট্র জীবনে করছেন। আল্লাহ তাকে হেফাজত করুন। ধন্যবাদ।